প্রায় ২০০ বছর। ভাবা যায়, একটা গোটা উপমহাদেশকে শাসন করেছিল প্রথমে একটা কোম্পানি, আর তারপর একটা গোটা সাম্রাজ্য। এই সময়টাকেই আমরা জানি ব্রিটিশ রাজ নামে। আর এই একটা অধ্যায় এই অঞ্চলের ইতিহাসকে, ভূগোলকে, সবকিছুকে যেন চিরদিনের জন্য বদলে দিয়ে গেছে। চলুন আজ এই জটিল ইতিহাসের গভীরে ডুব দেওয়া যাক। একটা প্রশ্ন কিন্তু প্রায়ই ওঠে, ব্রিটিশ রাজ কি ভারতের জন্য ভালো ছিল নাকি খারাপ? একদিকে আমরা দেখি রেলপথ, আধুনিক প্রশাসন, ইংরেজি শিক্ষার মতো বিষয়গুলো, আবার অন্যদিকে আছে শোষণ, ভয়াবহ সব দুর্ভিক্ষ আর সব শেষে দেশভাগের মতো ঘটনা। তো সত্যিটা ঠিক কি, সভ্যতা নাকি সর্বনাশ? আসুন এই আলোচনায় আমরা এই ধাঁধারই উত্তর খোঁজার চেষ্টা করি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এখানে ব্যবসা করতে এসেছিল, তাই না? কিন্তু তারা শুধু ব্যবসাতেই থেমে থাকেনি। ধীরে ধীরে, খুব কৌশলে তারা রাজনৈতিক ক্ষমতা দখল করতে শুরু করে। আর এর জন্য তাদের হাতে ছিল কিছু মারাত্মক কার্যকর নীতি। তাদের সবচেয়ে চতুর চালগুলোর একটা ছিল এই সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস। এটা ছিল আসলে রাজ্য দখল করার একটা আইনি ছাড়পত্র। মানে, বিষয়টা খুব সহজ। যদি কোনো দেশীয় রাজ্যের রাজার কোনো ছেলে না থাকত, ব্যাস, সেই রাজ্য সরাসরি চলে যেত কোম্পানির দখলে। স্থানীয় আইন বা প্রথার কোনো গুরুত্বই দেওয়া হতো না। এক কথায়, এটা ছিল জোর করে রাজ্য কেড়ে নেওয়ার একটা নিখুঁত উপায়। আর ভাববেন না যে এটা শুধু কথার কথা ছিল। এই নীতির প্রয়োগ ছিল মারাত্মক। সাতারা, সম্বলপুর, ঝাঁসি, নাগপুর, অযোধ্যার মতো বড় আর সমৃদ্ধ রাজ্যগুলো একে একে ব্রিটিশদের হাতে চলে যায়। এর ফলে কিন্তু শুধু শাসকের বদল হয়নি, বদলে গিয়েছিল লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভাগ্য। ভারতের রাজনৈতিক মানচিত্রটাই যেন নতুন করে আঁকা হচ্ছিল। কিন্তু ব্রিটিশদের লক্ষ্য শুধু জমি দখল করা ছিল না। তাদের পরিকল্পনা ছিল আরও গভীর। তারা এমন এক নতুন ভারতীয় সমাজ তৈরি করতে চেয়েছিল যা তাদের শাসনকে আরও সহজ করে দেবে। আর এই পরিকল্পনার মূল চাবিকাঠি ছিল শিক্ষা। এই কথাটা একবার ভাবুন। লর্ড মেকলে একদম পরিষ্কার করে বলছেন, তাদের উদ্দেশ্য হল এমন একদল ভারতীয় তৈরি করা যারা রক্তে বর্ণে ভারতীয় হবে ঠিকই, কিন্তু তাদের মন মগজ, রুচি পছন্দ সব কিছু হবে ইংরেজদের মতো। আর এভাবেই তারা পেয়েছিল বিশাল সাম্রাজ্য চালানোর জন্য অনুগত কর্মচারী আর প্রশাসক, যারা দেখতে ভারতীয় কিন্তু চিন্তাভাবনায় পুরোপুরি ব্রিটিশ। ব্রিটিশ শাসনের ইতিহাসে যদি কোনো কালো অধ্যায় থাকে, তবে সেটা হলো বারবার ফিরে আসা দুর্ভিক্ষগুলো। আর এগুলোকে শুধু প্রাকৃতিক দুর্যোগ বললে কিন্তু ভুল হবে। এর পেছনে ছিল ব্রিটিশদের নীতি আর চরম অবহেলা। এই সময় তালিকাটা একটা ভয়াবহ চিত্র তুলে ধরে। দেখুন, ১৭৭০ সাল থেকে শুরু করে একেবারে ১৯৪৩ পর্যন্ত প্রায় নিয়মিতভাবেই বড় বড় দুর্ভিক্ষ হানা দিয়েছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটা ছিল ব্রিটিশ শাসনের এক নির্মম বাস্তবতা। এর শুরুটা হয়েছিল ১৭৭০ সালে সে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দিয়ে, যা আমাদের ইতিহাসে ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। আন্দাজ করা হয় এই একটা দুর্ভিক্ষে প্রায় ১ কোটি মানুষ মারা গিয়েছিল, মানে তখনকার বাংলার প্রায় ১/৩ জনসংখ্যা। এখানেই কিন্তু শেষ নয়। এর ঠিক ১০০ বছর পর ১৮৭৬ সালের মহাদুর্ভিক্ষে আবারও প্রায় ৫৫ লক্ষ মানুষ মারা যায়। আর এটা শুধু ব্রিটিশ শাসিত অঞ্চলের হিসাব। এমনকি বিংশ শতাব্দীতে এসেও ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষে আরও প্রায় ৩০ লক্ষ মানুষ খাদ্যের অভাবে আর রোগে ভুগে মারা যায়। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় কি জানেন? এই সময়েও কিন্তু ভারত থেকে খাদ্যশস্য ব্রিটেনে পাঠানো বন্ধ হয়নি। ব্রিটিশ শাসনের একেবারে শেষ পর্যায়টা ছিল সম্ভবত সবচেয়ে রক্তাক্ত। তাদের বিভিন্ন নীতির ফলে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যার অন্তিম পরিণতি ছিল দেশভাগ। ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো ও শাসন করো, এই কথাটা তো আমরা সবাই শুনেছি। এটা ছিল ব্রিটিশদের টিকে থাকার সবচেয়ে বড় অস্ত্র। তারা খুব সচেতনভাবে হিন্দু আর মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করেছিল, তাদের আলাদা রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরেছিল। এর একটাই উদ্দেশ্য ছিল, যাতে ভারতীয়রা কখনো একজোট হয়ে রুখে দাঁড়াতে না পারে। সত্যি বলতে, দেশভাগ কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি। এর বীজ বোনা হয়েছিল বহু বছর ধরে।
ব্রিটিশদের বিভাজন নীতি তো ছিলই, তার সাথে যোগ হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের স্বার্থ, নেতাদের উচ্চাকাঙ্ক্ষা আর দুই সম্প্রদায়ের মধ্যে বাড়তে থাকা অবিশ্বাস। এই সব কিছু মিলেই দেশভাগের মতো একটা বিপর্যয়কে অনিবার্য করে তুলেছিল। অবশেষে যখন দেশভাগের সিদ্ধান্ত নেওয়া হলো, তখন সাধারণ মানুষের জীবনে যা নেমে এসেছিল তা হয়তো কোনোদিনও পুরোপুরি শব্দে প্রকাশ করা যাবে না। এটা ছিল এক অকল্পনীয় বিপর্যয়। প্রায় 1,70,00,000 মানুষ, এই বিশাল সংখ্যক মানুষকে দেশভাগের কারণে নিজের ভিটেমাটি ছাড়তে হয়েছিল। মানব ইতিহাসের সবচেয়ে বড় দেশত্যাগের ঘটনাগুলোর মধ্যে এটা একটা। আর এই দেশত্যাগ কিন্তু শান্তিপূর্ণ ছিল না, এর সাথে জড়িয়ে ছিল ভয়াবহ দাঙ্গা, ভিয়োলেন্স আর অকল্পনীয় কষ্ট। তো ব্রিটিশরা চলে গেছে, বহু বছর হলো, কিন্তু তাদের রেখে যাওয়া প্রভাব, সেটা আজও এই উপমহাদেশে ভীষণভাবে রয়ে গেছে। চলুন দেখি সেই উত্তরাধিকারগুলো ঠিক কী কী। আজ আমরা যে ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মানচিত্র দেখি, সেই সীমানা তো ব্রিটিশদেরই আঁকা। ভারত-পাকিস্তান সম্পর্কের যে জটিলতা, সেটাও ওই দেশভাগের উত্তরাধিকার। শুধু তাই নয়, যে আমরা ইংরেজি ভাষা ব্যবহার করি, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, এগুলোর ভিত্তিও কিন্তু ওই ব্রিটিশ আমলে তৈরি। তবে হ্যাঁ, একটা ভালো দিকও আছে। ওই ভয়াবহ দুর্ভিক্ষের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই স্বাধীন ভারত খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, যাতে ওই কালো দিনের পুনরাবৃত্তি আর না হয়। এই প্রশ্নটা আমাদের একটু থামিয়ে দেয়, তাই না? ব্রিটিশ রাজের ইতিহাস শুধু অতীতের কিছু ঘটনা নয়, এটা আমাদের বর্তমানকেও প্রভাবিত করে চলেছে। আসলে একটা জাতির গল্প যখন অন্য কেউ এসে লিখে দিয়ে যায়, তখন তার দাগ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে রয়েই যায়।